বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 28 এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এবং নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচারণা তুঙ্গে। তারপরে অনেকের মধ্যেই নানা কারণে প্রশ্ন যে শেষ পর্যন্ত এই নির্বাচনটি হবে তো, হলে সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তো, শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীরা, বিএনপি এবং বিরোধী জোটের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে থাকবেন তো, নানা রকমের প্রশ্ন রয়েছে। নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের আচরণ, তারা অনেকেই আচরণবিধি ভঙ্গ করছেন, সেরকম অভিযোগও রয়েছে। এবং এই নির্বাচন কেমন হবে শেষ পর্যন্ত, যদিও এই নির্বাচন একটা বড় স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু সেই স্বস্তি শেষ পর্যন্ত বড় কোনো অস্বস্তির কারণ হবে কিনা সেটি নিয়েও অনেকের মধ্যে সংশয় রয়েছে। এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা মূলত বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমার বায় বসা আছেন ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, ডানে রয়েছেন ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মোরশেদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মুনিরা খান, আপনাকে দিয়ে শুরু করি। কেমন হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন, কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন, এটা তো অনেক দিন পরে হচ্ছে, 13 বছর পর, অনেক প্রত্যাশার পর একটা প্রাপ্তি হতে যাচ্ছে ঢাকার নাগরিকদের জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এই প্রথম দুটো ইলেকশন একই শহরে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। অতএব চারদিকে আমার মনে হয় বেশ উৎসবেরই আমেজ। আমি আজকে একটু বেরিয়েছিলাম, সমস্ত ঢাকা শহরটা এদিকে ওদিকে দেখলাম বেশ সাজো সাজো রব, মানে চারদিকে পোস্টার পড়ে নানান লোকের ফটো, যাদের আমরা কখনো দেখিনি, যাদের হয়তো সামনে দেখব এরকম। এবং আমার এলাকায় তো সারাদিনই মাইকিং চলছে, একে ভোট দিন, একে জয়যুক্ত করুন। সবার মধ্যে বেশ একটা কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। আমার বেশ ভালোই লাগছে, কারণ নাগরিকদের অনেক দিন থেকেই আশা ছিল যে অ্যাকাউন্টেবল মেয়র কিন্তু অনেক দিন আমাদের কাছে নেই। ঢাকায় যে অবস্থা এখন, সে অবস্থায় আমরা একটা যোগ্য, সৎ, একটা ভালো মেয়র চাই, দুজন ভালো মেয়র চাই। আমার এলাকার কথাই আমি বলছিলাম যে আমার এলাকায় আমার অনেক কিছু দাবি আছে, যেটা কবে থেকে আশা করে আছি যে একটা ইলেক্টেড মেয়র আসলে প্রথমেই আমরা দল ধরে যাব যে এটা চাই, এটা চাই, এটা চাই আমাদের জন্য। নির্বাচনের আগে তো সেই প্রতিশ্রুতি দিয়েও চলেছেন প্রার্থীরা, কিন্তু তাদের দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটি তারা নিজেরা জানেন কিনা বা ভোটাররা জানেন কিনা সেটিও বোধহয় দেখার বিষয়। আমি আপনাকে আবার প্রত্যাশার কথাটা বলছিলাম ভূমিকাতে। এখন সেই প্রত্যাশায় কি ছিল? সেই প্রত্যাশায় ছিল নির্দলীয় একটা ইলেকশন হবে, যেখানে যোগ্য অনেক ক্যান্ডিডেট থাকবে। আমরা তাদের সিভি দেখব, তাদের ইশতেহার দেখব, তাদের কথা শুনবো, তাদের সঙ্গে কথা বলবো, এবং বলার পর প্রজেকশন মিটিং হবে, এবং তারপরে আমরা যাচাই করব যে কাকে আমার যোগ্য মনে হয়, কিন্তু কাকে আমি ভোট দিলে একটা নাগরিকদের অধিকার, যেটা আমরা যেটা চাই, এতদিনে যেটা চেয়েছি, রাস্তাঘাট বলেন, চলাচল বলেন, যানবাহন বলেন, গ্যাস চাই, বস্তিবাসীদের সুবিধা চাই। আমাদের এলাকা যে আস্তে আস্তে চমৎকার দুদিকে লেক ছিল, সেগুলি পুরা বস্তি হয়ে ভরে গেছে। তাদের জন্য, বস্তিবাসীর উপরে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের জন্য একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা পরিবেশটাকে সুস্থ রাখতে চাই। কিন্তু এখন আমরা একটু একটু করে হতাশ হচ্ছি এই জন্য যে আমরা কি এই যে দলীয়ভাবে দলীয় ইলেকশন হচ্ছে, এটা কি আমরা সত্যি সত্যি যোগ্য সৎ প্রার্থী বেছে নিতে পারবো? আমরা কি এখানে সৎ প্রার্থী, যোগ্য প্রার্থীকে ভোট দেব, নাকি আমরা সেই, যদিও মার্কাটা নেই কিন্তু সমর্থিত যেহেতু আছে সব কয়টা। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলের সমর্থন থাকলে তিনি অসৎ হয়ে যাবেন বা অযোগ্য হয়ে যাবেন, ব্যাপারটা কি সেরকম? না, তবে আমি আমার দেশকে, দেশবাসীকে যতটুকু চিনি, ভোটারদের যতটুকু চিনি, আপনি যতই বলেন না কেন যে তুমি যোগ্য প্রার্থী বাছো, তখন কিন্তু দলের যোগ্যতা এবং দলের পন্থা এবং দলের বিবেচনাটা এসে পড়বেই আমাদের মধ্যে। তো আমি আশা করছি যে পড়বে না, আমরা যেন যে দলেরই হোক না কেন, আমরা যেন বাঁচতে পারি যে আমাদের জন্য যে যোগ্য মনে হবে সেই প্রার্থীকে। আসবো আবার আপনার কাছে। শারমিন মোরশেদ, আপনার কাছে কি মনে হচ্ছে যে মানুষ উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত 28 এপ্রিল ভোট কেন্দ্রে যাবে তো?
বা গেলে ভোট দিতে পারবে? তো সিলুর, আমি একটু অন্য জায়গা থেকে শুরু করতে চাইছি। সেটা হচ্ছে গত দুটো দিন আমরা কথা বলছি প্রতিদিনই। গত দুটো দিন আমি ভীষণ বিষণ্ণ বোধ করছি। ভেতরটা কি বলবো, বোধটা কি রাগ, বোধটা কি বিতৃষ্ণা, বোধটা কি অসহায়তা, আমি জানি না। কিন্তু আজকে আমাদের পয়লা বৈশাখটা এই দেশের একটা অত্যন্ত একটি উৎসব, এবং যেখানে আমরা ক্রমশ এতদিন ধরে এটা এত সুন্দর করে পালন করে আসছি। বুঝতেই পারছেন আমি কি বলার চেষ্টা করছি, যে সেই দিনটিতে যে ঘটনাটা ঘটে গেল, আমি কিন্তু দুটো দিন ধরে আর কোনো কিছু ভাবতে পারছি না এবং কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে কি ব্যর্থ আমরা, কি ব্যর্থ আমাদের এই সমাজ, এবং কি ব্যর্থ আমাদের রাষ্ট্র, কি ব্যর্থ আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক দলগুলোর এই তরুণ ছেলেরা কি ব্যর্থ। এবং আমি শুধু ভাবছি যে এই যে ঘটনাটি ঘটলো, অভিজিৎকে মেরে ফেলা হলো দিবালোকেই বলা যেতে পারে, এত মানুষের সামনে, পুলিশ কিছু করেনি। এখানে কতগুলো মেয়েদের উপরে যে হামলা হলো এত শত মানুষের মাঝে, এবং সবচেয়ে এই কষ্টের জায়গাটিতে, এই জায়গাটাই শুধু একটু সান্ত্বনা আমি পাই যে কিছু তরুণ ছেলেরা ছিল সেখানে, সাহসী যারা, তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছে। এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য, আমি এটা বলতে চাইছি, কারণ আমরা ছোটবেলার থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছি, ছোটবেলার থেকে কি দেখেছি, ছাত্র ইউনিয়ন ছিল বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সংগঠনটি যার প্রতি সবাই আকৃষ্ট, তরুণরা সবাই আকৃষ্ট, তাদের মূল্যবোধের জায়গা থেকে, তাদের বামপন্থী আদর্শ থেকে ইত্যাদি। পরশুদিন দেখুন কি ঘটলো, যে কটি ছেলেরা উদ্যোগ নিয়ে বাঁচাবার চেষ্টা করলো তারা সব ছাত্র ইউনিয়নের ছেলেরা। আমি ওই ছেলেগুলোকে আমার প্রাণ ঢালা আশীর্বাদ দিতে চাই। আমি বলতে চাই যে তোমরা এই দেশের ভবিষ্যৎ। কারণ আর বাকি যে ছেলেরা, আমরা তো দেখেছি পত্রপত্রিকায় যে খবরগুলো এসছে যে অন্য রাজনৈতিক দলের ছেলেদের নামও তো জড়িয়ে গেছে এটার সাথে, ইঙ্গিত তো আমরা দেখতে পাচ্ছি। এখন আমার কথা হলো কি জানেন, যে কোন রাজনৈতিক দলের ছেলেরা করছে সেটার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ছেলেগুলো যারা এই হামলাকারীরা, তারা যে নিকৃষ্ট কতগুলো ক্রিমিনাল, এবং ক্রিমিনালের কোনো জাত নেই, ক্রিমিনালের কোনো দল নেই। আমি এই কথাটা এই কারণে বলতে চাই যে তাদেরকে ধরা, তাদেরকে চিহ্নিত করা, এটা তো আমাদের একেবারে মরাল দায়িত্ব। এবং এখানে এটা সরকারের শুধু না, এই দেশের মানুষের এই দায়িত্বটি। এবং দেখুন এখানে যেই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই তো ঘটনাটা ঘটেছে, আমি কি আশা করব? আমি আশা করব এই মুহূর্তে আমার সরকার, যে সরকার ক্ষমতায় আছে, তাদের যে বলিষ্ঠ ছাত্র দল আছে, ছাত্র লীগ আছে, তারা হচ্ছে সবচাইতে সুসংগত, সবচাইতে বৃহৎ, সবচাইতে সংগঠিত, সবচাইতে ক্ষমতাশীল ছাত্র দল এই মুহূর্তে। তারা কোথায়? তারা কেন এগিয়ে আসলো না? তারা কেন প্রতিবাদ করলো না? তারা কেন ওই মেয়েদের পাশে দাঁড়ালো না? তারা কেন চিহ্নিত করলো না? এবং এই জায়গাটিতে আমি বলতে চাই যে আমাদের দেশের, আমাদের ঢাকা শহরকে, এই যে আমাদের নতুন নির্বাচন হতে যাচ্ছে, মেয়েরা আসবেন, আমি তাদেরকে বলতে চাই যে ঢাকা শহরকে নারী নির্যাতন মুক্ত করুন। এটা হোক আপনাদের একটি প্রতিজ্ঞা, এটা আপনারা আমাদেরকে বলুন, আপনারা আমাদের মেয়েদেরকে আশ্বস্ত করুন যে আপনারা সত্যি এই দেশটিকে, এই শহরটিকে নারী নির্যাতন মুক্ত করবেন। দেখুন শয়ে শয়ে কেন হাজারে হাজারে মেয়েরা আপনাদেরকে ভোট দিতে যাবে। আমাদেরকে সেই বিশ্বাসটা দেখেছেন, মানে ক্যান্ডিডেট যারা, তাদের প্রতিক্রিয়া কি এই ঘটনায়? আমি না আজকে তো খুব একটা এখনো প্রতিক্রিয়া দেখিনি, এবং আমার বারবার মনে হচ্ছে, আমি তাদের বলি আপনারা এই শহরটাকে নিরাপদ করার জন্য কি করবেন? আপনারা এই শহরটাকে নিরাপদ করার জন্য কি করবেন? না, আমাদের জন্য এটা ফান্ডামেন্টাল একটা জায়গা হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলি, যে জন্য আমি যোগ্য এবং সৎ প্রার্থীর কথা বলেছিলাম, নির্বাচিত হওয়ার, দলীয়ভাবে নয়। তুমি কি মনে করো না আজকে যদি নির্বাচিত এবং নির্দলীয় একটা মেয়র থাকতো, কিংবা দুটো মেয়রই থাকতো, এবং সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা থাকতো, তাহলে তারা আমাদের প্রতি অ্যাকাউন্টেবল হতেন আমাদের এই সমস্ত ব্যাপারে, এবং আমরা কিন্তু সবাই মিলে তাদের কাছেই যেতে পারতাম, নগরবাসীর, নগর পিতার কাছে যেতে পারতাম। যদি পিতা একজন থাকতেন কি দুই দিকে দুজন থাকতেন, তারাই কিন্তু এসে এইখানের এই প্রবলেমগুলি সলভ করতে পারতেন। যেহেতু আমাদের নগরবাসীর অনেক দিন থেকে নির্বাচিত
প্রতিনিধি মেয়র নেই এবং ওয়ার্ডগুলিতে কাউন্সিলরগুলিও নির্বাচিত অ্যাকাউন্টেবল আমাদের কাছে নেই, সেই হেতু মনে হয় এই সমস্ত কাজ একটু বেশি হচ্ছে। ব্যাপার আছে মুনিয়াপা, আমি একটুখানি আপনার সাথে ডিফার করব এই জায়গাটিতে, যে আমাদের দলীয় হোক নির্দলীয় হোক, একটি তো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তো হবে, একটা তো সিস্টেমের মধ্যে দিয়ে হবে। এবং ধরে নিচ্ছি যে আপনি যে বলছেন নির্দলীয়, মানে আমি বলতে চাচ্ছি যে ওখানে গুরুত্বটা না দিয়ে যদি আমরা এটা ভাবি যে ঠিক আছে, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর একটা বড় রকমের একটা সে থাকে, তারা নির্ধারণ করে কে স্থানীয় সরকারগুলোতে নির্বাচনে আসবে না আসবে। এখানে আমি বলতে চাচ্ছি রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে তারা কেন যোগ্য প্রার্থীকে নমিনেশন দেবে না, কেন তারা খুঁজে বের করবে না যে তাদের দলের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদেরকে কেন নমিনেশন দেবে না, কেন দেবে তাকে যে লম্পটটি অনেক টাকা বানিয়েছে তাকে কেন নমিনেশন দিতে হবে? তুমি তো এখন বলতে পারো না যে ভালো তারা দেয়নি, তারা যোগ্য মনে করে দিয়েছে। আমি বলতে চাইছি মুনির আপা, অন দ্য বেসিস অফ স্ট্যাটিস্টিক্স, আমার কাউন্সিলরদের স্ট্যাটিস্টিক্স কি বলে? এটা তো নতুন কথা না। যে কাউন্সিলররা এতদিন ধরে ওখানে বসেছিলেন তাদের মোর দ্যান 80% কি তাদের এগেইনস্টে ক্রিমিনাল চার্জেস, তারা সব ব্যবসা করেন। এটা তো টিআইবি রিপোর্ট আছে, এটা অনেক রিপোর্টস আছে। ঠিকাদারি ব্যবসা, সিটি কর্পোরেশনের ঠিকাদারি ব্যবসা, সিটি কর্পোরেশন। এবং কাউন্সিলররা কাউন্সিলর হতে চান কারণ তারা ঠিকাদারি ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে চান। এখন আমার কথাটা হলো, সব কথার শেষ কথা হচ্ছে রাজনীতি হচ্ছে রাজনৈতিক দলগুলোর এরিয়া, সেটা তাদের পেশাগত জায়গা। আমি কেন চাইবো না, দাবি করব না যে আমাদের রাজনৈতিক দলগুলো আরো দায়িত্বশীল হবে, তারা আরো দায়িত্ব নিয়ে এমন মানুষকে দেবে। কি মানুষ নেই? অবশ্যই আছে, গুণী মানুষ আছে, মেধাবী মানুষ আছে, নিবেদিত মানুষ আছে, দেশকে ভালোবাসে মানুষ আছে, তাদের দলের ভিতরে আছে। তো সেগুলোকে কেন আমরা বাছাই করতে পারছি না? তার মানে তো এই নয় যে যারা আজকে মেয়রের জন্য দাঁড়িয়েছে আমি তাদের উপরে কিছু আঙ্গুল তুলছি, তা কিন্তু নয়। আমি শুধু বলতে চাইছি একটা হিস্টোরিক্যাল একটা লেগেসি আমরা তৈরি করে ফেলেছি, এবং আমরা একটা আমাদের নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো জায়গা আমরা তৈরি করেছি যেগুলো আমাদের জন্য শুভ হচ্ছে না। তো সেটা থেকে আমরা বের হয়ে আসবো কি করে? এবং সেই জায়গাটিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড়। দেখুন, আমরা ধরুন আমি একটি এনজিও করি, ঠিক আছে, আমি মানবাধিকার নিয়ে কাজ করি, সেই সুবাদে আমি নির্বাচন নিয়ে কাজ করি, গণতন্ত্র নিয়ে কাজ করি। আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের বেসরকারি সংস্থাগুলোকে ঢালাওভাবে সমালোচনা করেন, আমাদের সিভিল সোসাইটিকে ঢালাওভাবে সমালোচনা করেন। ভালো মন্দ এনজিওতেও আছে, ভালো মন্দ সিভিল সোসাইটিতেও আছে, ঢালাওভাবে প্রাইভেট সেক্টরকে গাল দেন। কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসেন, সরকার যদি তার নিয়মতান্ত্রিকতায় ঠিক থাকে এবং রেগুলেটরি বডি হিসেবে, গভর্নমেন্টের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে টু বি এ রেগুলেটরি বডি, এই রেগুলেটরি মনিটরিং বডি হিসেবে তার ভেতরে যদি কারাপশন না থাকে, এনজিওএফএস ব্যুরোতে যদি কারাপশন না থাকে, আমি হলফ করে বলতে পারি 99% অফ দ্য এনজিওস উইল নট বি ডিসঅনেস্ট। তাহলে আমরা কোথায় যাচ্ছি? তার মানে আমি বলতে চাইছি যে আমাদের সংকটের অনেক বড় দায়ভার কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছি। তাদের কাছ থেকে আমরা কিছু দায়িত্বশীল আচরণ, সিদ্ধান্ত, ভাবনা, আদর্শ পেতে চাই। যে প্রশ্নটি আমি করেছিলাম, পর্যবেক্ষণ কি বলছে যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে ঠিক মতো যেতে পারবে উৎসাহের সঙ্গে, বা উৎসাহটা শেষ পর্যন্ত থাকবে কিনা, পর্যবেক্ষণ কি বলছে? আমি যদিও একটু অন্যদিকে চলে গেছিলাম, হয়তো আমি তারপরেও আমি ফিরে আসছি আমাদের নির্বাচনের দিকে, বুঝতেই পারছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে একটা নির্বাচনের আমেজ কিন্তু তৈরি হচ্ছে এবং বেশ একটু উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। এবং যারা নমিনেশন নিয়েছেন, যারা প্রার্থী হিসেবে নিজেদেরকে উপস্থিত করেছেন আমাদের সামনে, তাদের চেহারাগুলো দেখলে আমি কতগুলো পরিবর্তন দেখি এবং কতগুলো ইতিবাচক ভাব আমি পাই। যেমন ধরুন, আমি দেখতে পাচ্ছি আমাদের এই ভদ্রলোকগুলো যারা দাঁড়িয়েছেন তারা সুশিক্ষিত, তারা ভালো পরিবার থেকে এসছেন, তারা অত্যন্ত সফল জীবনে সফলতা অর্জন করেছেন,
ভেরি গুড ম্যানেজার দেখতে পাচ্ছি, ভেরি গুড বিজনেসম্যান দেখতে পাচ্ছি, যে তার নিজের চেষ্টায় অনেক দূর উঠে এসছে। যখন আমি সফল ব্যক্তিকে দেখি এবং সুন্দর ভাষায় কথা বলছে, তখন কিন্তু আমি আলোড়িত হই। এবং সেখানে আমাদের তরুণ যারা এখানে অংশগ্রহণ করছে, অনেক তরুণ অংশগ্রহণ করছে, অনেক বামপন্থী তরুণ নেতারা অংশগ্রহণ করছে, আমি কিন্তু তাদেরকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটা চমৎকার একটি প্ল্যাটফর্ম। তারা যে তাদের ওই এক পা এগিয়ে গিয়ে যে ওনারা এখানে এসছেন, তারা জিতুক বা হারুক, তারা কিন্তু রাজনীতিতে পদার্পণ করলেন মেইন স্ট্রিম ন্যাশনাল পলিটিক্সে। এবং আমি আশা করছি যে এই নির্বাচনটা তাদের জন্য একটা শিক্ষার জায়গা হবে। তো আমি খুব পজিটিভ কতগুলো ফিলিং পাই ওখান থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে আমরা আরেকটু খুশি হচ্ছি কেন, যে এই নির্দলীয় নির্বাচন যে দলীয়ভাবে হচ্ছে, এই দলীয়ভাবে হওয়ার ফলে যেটা হচ্ছে যে সব দলগুলো অংশগ্রহণ করছে, এবং আমরা তথাকথিত বিরোধী দল, আমরা যদি বিএনপির কথা বলি, করবে কি করবে না, তারা অংশগ্রহণ করছে এবং অন্যান্য দলগুলো অংশগ্রহণ করছে। তার ফলে যেটা হয়েছে, বেশ একটা ভালো প্রতিযোগিতা হবে, এবং সেটাও কিন্তু একটা ইতিবাচক দিক। একটা নির্বাচনে প্রতিযোগিতা হবে, এবং আমরা আশা করব যে প্রেক্ষাপটটা এখন তৈরি হয়ে গেল নির্বাচনের জন্য, ওই যে শেডিউল ঘোষণার আগে যে আশঙ্কাগুলো আমরা করছিলাম নির্বাচনকে নিয়ে, তো সেই জায়গাটা থেকে এখন বর্তমানে আমি বলবো একটা বেশ ভালো একটা অনুভূতি হচ্ছে আমাদের। এখন এটাকে নির্বাচন কমিশন কিভাবে তার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে নিয়ে যাবে, সেটা একটি দেখার বিষয়। এবং সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ রক্ষা করে, নির্বাচনী আইন অক্ষুণ্ণ রেখে আমরা একটা ভালো নির্বাচন পাবো, সেটা আমাদের দাবি, সেটা আমাদের প্রত্যাশা। কিন্তু এটা কেমন হবে সেটা আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করব। মনে রাখেন, নির্বাচন কমিশনের প্রশ্ন উঠল, নির্বাচন কমিশনের ভূমিকা কি মনে হচ্ছে? কেউ কেউ ইতিমধ্যে নানা ধরনের প্রশ্ন তুলছেন। আমি একটুখানি ওর কথার উপর একটু কথা বলে নিতে পারি? তরুণদের কথা, আপনি যেটা তরুণদের কথা বললেন, আমি ইলেকশনটাকে যেটা বলেছি আপনাকে, যে আমি অনেক দিনের প্রত্যাশার একটা প্রাপ্তির ইলেকশন বলে জানতে চাই। আমি চাই যে ঢাকা শহরে একজন যোগ্য ভালো মেয়র, যিনি ঢাকা শহর দুটোকে আমাদের জন্য উপযুক্ত বসবাসের একটা ব্যবস্থা করে দেবেন। এখানে কিন্তু আমি রাজনীতিকে টেনে আনছি না। অনেকেই এই ইলেকশনটাকে প্রথমে যখন আমরা ভেবেছি যে এটা হবে আমাদের ঢাকাবাসীদের জন্য একটা সান্ত্বনার জায়গা, যে একটা ভালো ইলেকশন হবে, ঢাকা শহরটা ভালো হবে, সেই সঙ্গে কিন্তু রাজনীতি এসে পৌঁছেছে। এবং এই রাজনীতির জন্য শেষ পর্যন্ত ইলেকশনটা ঠিক আমরা যেটা চাই সেভাবে হয়ে উঠবে কিনা সেটা আমার সন্দেহ আছে। তরুণের কথাও বলল, আমি এটা মনে করি না যে এখানে তরুণ প্রার্থী হতে হবে। এখানে আমি এক্সপেরিয়েন্স প্রার্থী চাই। এখানে আমি এমন প্রার্থী চাই যে যিনি পাশ করে, তার এখানে 56টা বোধহয় ইনস্টিটিউশন আছে, যা মন্ত্রী আছে, যাদের থেকে কাজ উদ্ধার করে নিতে হবে। এখানে তাকে ঢাকা শহরের যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে হলে, আমি যদি ভালো চলাচলের রাস্তা চাই, যানজট মুক্ত হতে চাই, বস্তি উঠাতে চাই, আমার সব ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে হবে। সেখানে তরুণ কেউ হলো, তার মাথায় যদি থাকে সিঙ্গাপুরের কি আছে সেটা হতে হবে, কিংবা আমি আজকে মোদির মতন ঝাড়ু দিয়ে দিলাম, আমার ঢাকা শহর পরিষ্কার হয়ে গেল। নো, আমি সেটা চাই না। আমি তরুণ বলে কোনো কথা নেই এখানে। যার আইডিয়া তরুণ, সে যত তার বয়স কি থাকবে সেটা আমি জানি না, তার আইডিয়া তরুণ হতে হবে এবং নিজে নিজে চিন্তা করতে হবে, যার নিজস্ব আইডিয়া দিয়ে সে আমাদের কাছে তার ইশতেহারে জানাবেন। শুধু আমি এটা করব এটা করব না, কিভাবে তিনি এটা করবেন, কিভাবে মিনিস্ট্রির সঙ্গে তিনি লড়বেন, সেটা আমরা জানতে চাই। কারণ আমরা দেখেছি মেয়রদের সবারই চমৎকার ইচ্ছা থাকে যে এত করব, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নিজের ক্ষমতা তিনি কিভাবে বাড়াবেন, উনি কেমন করে কোঅর্ডিনেট করবেন, তার পার্সোনালিটি কিরকম, তিনি কি করে কতটুকু
মানে আমাদের কাছে অ্যাকাউন্টেবল থাকবেন, উনি কেমন করে অকুতভয় থাকবেন, তার অন্য কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে না। তার অ্যাম্বিশন থাকবে যে আমি আগে ঢাকার মেয়র হয়েছি, আমি নগরবাসীর সেবা দেব। এইটাই আমার ইচ্ছা, যে এইভাবে যেন একটা মেয়র ইলেক্টেড হয়। আমি নির্বাচন কমিশনের প্রশ্ন করেছিলাম, এবং লেভেল প্লেইং ফিল্ড একটু বহুল আলোচিত শব্দমালা, এটা নিয়ে আমার একটু বলবার ইচ্ছা। আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বলি, সমতল ভূমি। হ্যাঁ, আমি একটা কথা বলি। আমরা যখন প্রথমে শারমিন, আমরা 95 থেকে, আপনারা আমাদের সিনিয়র এই ফিল্ডে, আমি 85 থেকে না 95 এফএমা হলো, 95 থেকে দেশে এবং বিদেশে আমি ইলেকশন দেখে আসছি, তাই না? তখন আমরা বলতাম সবার জন্য সমান সুযোগ, তারপরে আসলো সবার সমান অধিকার, তারপরে আসলো সবাই যেন, মানে কেউ যদি অন্যায় করে সবার প্রতি সমান ব্যবহার, যেমন কাউকে শাস্তি দেওয়া হলো কাউকে দেওয়া হলো তা না। তো সমতল ভূমি বলতে কিন্তু এটা বোঝায়, যেমন কোনো বড় পার্টির ক্যান্ডিডেট হোক, কোনো ক্ষুদ্র পার্টির ক্যান্ডিডেট হোক, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় যেখানে বাধা সেটা হলো আর্থিক ব্যবহার, ইউজ অব মানি। বড় পার্টি সবসময় বেশি পয়সা ইউজ করতে পারে। যদি আমার 2.5 টাকা, যেটা 2 টাকা 36 পয়সা আমার ভোটারের সঙ্গে যেটা ঠিক করা আছে, তার থেকে যদি কোনো ক্যান্ডিডেট ইউজ করেন, এবং ইলেকশন কমিশন যদি বড় পার্টি দেখে সেটা চোখ বুজে থাকেন, এবং যারা ছোট ক্যান্ডিডেট যাদের কাছে পয়সা নেই, তাহলে কিন্তু সমতল ভূমি কিংবা এটা সমান সুযোগ এটা বলা হলো না। আমি একটু শেষ করি। আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বললে, আমি প্রথমে আলোচনা শুরু হয়েছে, আমি একটু মনের কথাটা বলি। লেভেল প্লেইং ফিল্ড খুব শুনছি, আমার কাছে এটা খেলা মনে হয় না। এটা খেলা নয়, নির্বাচন আমাদের জন্য খেলা নয়। এখানে প্লেয়ার কিন্তু সব সমান নয়। এখানে যে দুটো দল না, এখানে আরো অনেক ছোট ছোট দল আছে, কারণ কোন পক্ষে অনেক প্লেয়ার আছে, দল ছাড়া মানুষও আছে। হ্যাঁ, দল ছাড়া মানুষও আছেন। অতএব এখানে এই ইলেকশনকে আমরা যখন লেভেল প্লেইং ফিল্ড বলছি, প্লেইং কথাটাকে এবং প্লেয়ার কথাটাকে আমার খুব ভালো লাগে না। আমি একটা ছোট্ট গল্প বলে শারমিনকে দেব। সেটা হচ্ছে যে, এটা আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, সেটা হচ্ছে যে একটা ঝিল পাড়ে কতগুলি বাচ্চা, কিশোর এবং বাচ্চারা কতগুলি ব্যাঙ ছিল, তো বড় বড় নুড়ি ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো কিছুক্ষণ পরে একটা ব্যাঙের লিডার উঠে এসে বলল, বাচ্চারা তোমরা কি করছো, দেখছো না যে আমাদের কতগুলি ব্যাঙ মারা গেল? তো বললো, না, আমরা তো তোমাদের মারছি না, আমরা খেলছি। বললো, বাবা, তোমাদের জন্য যেটা খেলা, আমাদের জন্য সেটা মৃত্যু। তো এই লেভেল প্লেইং ফিল্ড করতে, এই খেলা করে আমি মনে করি যে আমাদের এই নির্বাচনটাকে যেন খেলার পর্যায়ে না, রাজনৈতিক খেলাতেও না যায়। এটা যেন ঠিক যেন ঢাকা সিটির নির্বাচন যেমন কর্পোরেশনের নির্বাচন যাওয়ার কথা, সিটির স্বার্থ, এই সিটিবাসীর মানে নাগরিকদের, ঢাকা নগরবাসীর স্বার্থ দেখে, এবং চট্টগ্রাম নগরবাসী তাদের কথা যেন আমরা ভুলে না যাই, আমরা সেইভাবে দেখতে চাই। আমি মুনিরা আপার ইমোশনটা আমি গ্রহণ করছি। তারপরে দুটো কথা আমার মনে হয় বলা দরকার, যে একটি হচ্ছে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। একটি জায়গায় লিভিং প্লেইং ফিল্ড আমরা কখনোই অর্জন করিনি এবং করব না, সেটা হচ্ছে অর্থের ক্ষেত্রে। অর্থের ব্যবহার আমাদেরকে অসম রাখবে। সেটা থেকে বেরিয়ে আসতে হলে যে রাষ্ট্রীয় মতাদর্শ দরকার, যে রাষ্ট্রীয় কাঠামো দরকার বা ইনভলভমেন্ট দরকার, সেটা আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা নাগরিক সমাজ থেকে বরাবরই বলে আসছি, রাষ্ট্র দায়িত্ব নিক এবং সকলের কাছে সমানভাবে বন্টন করে দিক সেই রিসোর্সটা, এবং সকলে সেটার সীমাবদ্ধতার ভেতরে তারা তাদের প্রচার আচার সবকিছু করবে। তাহলে আমরা এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড পাই, সেটা হচ্ছে অর্থের দিক থেকে। কিন্তু মেধার দিক থেকে তো আমাদের একটা অসমতা থাকেই। আর তার বাইরে আমাদের কতগুলো জায়গা আছে, এবার আমি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দুদিক থেকেই কিন্তু কতগুলো সমস্যা আছে। একটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে সরকার তো প্রচার করতে পারে না, সরকারের মন্ত্রীরা তো প্রচারে যেতে পারে না, এটা তো আচরণবিধির খেলাফ। এবং কিন্তু বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এটা তো দলীয় হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু দলীয় হয়েছে আমরা এই ভাষায় কথা বলছি যে অন্যান্য দলগুলো প্রচার করতে পারবে। সরকারি দলের যারা সরকারি পোর্টফোলিও হোল্ড করেন না, তারা বাকিরা পারেন।
বাকিরা পারে, মন্ত্রী ছাড়া অন্য নেতা, জাতীয় সংসদ সদস্যরা পারছেন। ঠিক আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যেমন একটি কথা বেশ এটা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে, শোনা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমি এটাও ভাবি যে এই যে নির্বাচন হওয়ার প্রক্রিয়ার ভেতরে এখনো আমরা হরতালের কথা শুনি, অবরোধের কথা শুনি। আমরা কি অবরোধ মুক্ত হয়েছি? অবরোধ আছে, কর্মসূচি হিসেবে তাই আছে, না? এখনো অবরোধ কর্মসূচি আছে। একটা অবরোধের ভেতরে কেমন করে লেভেল প্লেইং ফিল্ড হয় বলুন তো আমাকে? যেখানে ভোটাররা হরতালকে ভয় পায়, অবরোধকে ভয় পায়, আমরা এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে আমরা এটা আর ভাবি না, আমরা আমাদের কাজে নেমে পড়ছি। কিন্তু তার মানে কি এই যে আমি হুমকি মুক্ত? তো অবরোধ যদি থাকে, হরতাল যদি থাকে, তাহলে যারা এটা কল করছে তারা কি সকল ভোটারকে, আমি প্রার্থীদের কথা ভুলে যান, ভোটারদেরকে কি সকলকে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে? তো ইউজিং দ্য ওয়ার্ড লেভেল প্লেইং ফিল্ড। তো তাহলে আপনার প্রশ্নের জবাবে আমরা কি পাচ্ছি? আমরা এমন একটা পরিবেশ নিয়ে এখনো সংগ্রাম করছি, স্ট্রাগল করছি, যেখানে আমরা এক বাক্যে বলতে পারি না যে হ্যাঁ আমরা একটা সমতল পেয়েছি যেখান থেকে সকলে এক লাইনে দাঁড়িয়েছে এবং দৌড়টা একসাথে ওই জায়গাটির থেকে তারা দেবে। আমরা কিন্তু সেখানে নেই। এবং এটার জন্য রাজনৈতিক দলগুলোকেও, কম্প্রোমাইজ শব্দটা ভালো নয়, আমি বলবো তাদের সুবুদ্ধি দিয়ে তাদেরকে এই পরিবেশটাকে অনুকূলে আনতে হবে। এবং নির্বাচন কমিশন কি পারবে? নির্বাচন কমিশন পারবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনের সাথে কোঅপারেট না করে, নির্বাচন কমিশন পারবে না সেই অবস্থাটা তৈরি করতে। কিন্তু যতটুকু তার আইনের ভিতরে সম্ভব, সে অবশ্যই ব্রিচ অফ কন্ডাক্ট যেগুলো আমার পরিবেশটাকে নষ্ট করছে, সেগুলোকে শক্ত হাতে সে নিশ্চয়ই দমন করবে। এই যে অর্থের কথা আপনারা বললেন, চট্টগ্রামের প্রার্থীরা যেমন সিইসির সঙ্গে মত বিনিময়ের সময় চাঁদরাত ঠেকাবার কথা বলেছেন, একই সঙ্গে অর্থের বাইরে সন্ত্রাসীদের ভূমিকাটাও নির্বাচনের সময় বেশ এখন অভিযোগ উঠতে শুরু করেছে যে সন্ত্রাসীরা পরোক্ষভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো আপনারা কি দেখছেন? আমিও তো এটা মনে করি এটা একটা বড় বিষয়। যেমন শারমিন প্রথমেই শুরু করলো যে কাউন্সিলর কিন্তু অনেক আছে যাদের নামে কেস আছে, যারা ক্যান্ডিডেট কেস আছে, কিংবা যারা কন্ট্রাক্টারি করেন ইয়েদের সঙ্গে, তারা কিন্তু অনেক ওয়ার্ডের কাউন্সিলরের পদপ্রার্থী। আপনি মনে করেন যে সন্ত্রাসী, আমি সন্ত্রাসী এলাকা, আমি কিন্তু এই যে আমি সন্ত্রাসী এটাই এনাফ আমার এলাকার লোকদের জানান দেওয়ার জন্য যে এটা তাকে যে হুমকি দিতে হবে, লোক পাঠাতে হবে, উনি মাঠে আছেন সেটি এনাফ, এটা মাঠে আছেন এটাই কিন্তু যথেষ্ট। এখানে কিন্তু একটা যে মাসল অ্যান্ড মানি আমরা বলি, ম্যানিপুলেশন তিনটা, এই মাসল, মানি অ্যান্ড ম্যানিপুলেশন তিনটাকেই কিন্তু ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে সরকারকে আনছি না। যখনই তফসিল ঘোষণা করেছেন তখন সমস্ত ইলেকশন সার্থক কি ব্যর্থ সবকিছু দেখবার দায়িত্ব আমি নির্বাচন কমিশনকে দেব, বিকজ দে আর অ্যাকাউন্টেবল টু আস। আমি কোনো অনুজাহাত শুনতে চাই না, আমি স্বচ্ছ একটা ইলেকশন চাই। এবং তারা কেন পারবেন না? তারা কোথায় সন্ত্রাসী আছে তারা হোম মিনিস্ট্রি থেকে খবর নিতে পারেন এবং সেখানে অ্যাকশন নিতে পারেন। এবং আজকে অবশ্যই একজন কমিশনার বোধহয় চমৎকারভাবে বলেছেনও যে অর্থ কিভাবে করা হচ্ছে সেটা তারা অ্যাকাউন্টস রাখছেন, তারা সেটা দেখবে। কিন্তু দেখলেই তো হবে না। এবং একজনে বলেছেন যে যদি আমরা নোটিশ দিয়ে তাদের ক্যান্ডিডেটও ক্যান্সেল করে দিতে পারি, দিস ইজ এ ভেরি গুড সাইন। কিন্তু আমরা স্বচ্ছ হতে চাই যে নোটিশ যখন দিল, সেই নোটিশটা কি দিল, কেন দিল, আমরা জানতে, আর কাকে দিল আমরা জানতে চাই, সো দ্যাট অন্য ক্যান্ডিডেটরা এবং অন্যান্য কাউন্সিলররা তারাও বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা করলে কিন্তু আমার এই ইয়েটা আছে এবং পরবর্তীকালে কিন্তু আমার ক্যান্ডিডেটও ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং জনগণ এটা জেনে যেন নির্বাচন কমিশনকে জানাতে পারে। তো এই জিনিসগুলি নির্বাচন কমিশনকে খুব শক্ত হাতে দমন করতে হবে এবং শক্ত। শারমিন মর্শিদ এই প্রসঙ্গে কিছু বলবেন কিনা? এবং বিএনপি বা তাদের যে আদর্শ ঢাকা আন্দোলন, যে নাগরিকদের সংগঠন, তারা বলছেন যে সেনা মোতায়েন করতে হবে, তাদের 8 দফা দাবির মধ্যে আছে সপ্তাহখানেক আগ থেকে। প্রথম কথা হচ্ছে আমি একটু রিইটারেট করতে চাই, আমি আবার এই কথাটি একটু রিইনফোর্স করতে চাই যে নির্বাচনের সময় সরকার হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপরে যে অগাধ শক্তি আছে, ক্ষমতা আছে, সে সেটা ব্যবহার করবে।
এবং আমাদের কনস্টিটিউশন তাকে সেই অধিকারটা দেয়। Definitely. তো সেখানে নির্বাচনের বিষয়ে যত বিষয় আছে আমরা তাকেই সেটার দায়িত্ব নিতে বলবো, তাকেই দায়িত্ব তারই দায় থাকবে। হ্যাঁ। আর আপনার প্রশ্নটি সেনাবাহিনীর বিষয়ে, বা আমি এটা জিনিসটা এইভাবে বলতে চাই যে আমাদের নির্বাচনে এই মুহূর্তে যদি আপনি বলেন তাহলে আমরা দেখছি যে আমাদের পরিবেশটা শান্ত, এমন কোনো অপ্রীতিকর ঘটনার ভেতরে আমরা নেই যেটার মধ্যে দিয়ে ক্যাম্পেইনগুলো হচ্ছে, প্রচারগুলো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে সব রকমের অবস্থা মোকাবেলা করার জন্য। এবং আমি কথাটা এইভাবে দেখতে চাই যে আমার সমস্যা যদি না থাকে তাহলে আমি অবশ্যই মশা মারতে কামান কাজে লাগাবো না, কিন্তু আমার এমন প্রস্তুতি থাকতে হবে যে যদি আমার পরিবেশ আকস্মিকভাবে বেশি খারাপ হয়ে যায় সেটাকে নির্বাচন কমিশনকে জাজ করতে পারতে হবে, বিচার করতে হবে এবং তড়িৎ গতিতে অ্যাকশন নিতে পারতে হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে, কারণ তার শেষ দায়িত্ব হচ্ছে নির্বাচনের পরিবেশটাকে নিশ্চিত করা, নিষ্কলুষ রাখা। এবং সেই কারণে আমি বলবো, আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে সেনাবাহিনী দিতেই হবে এটা বিষয় নয়, সেনাবাহিনী দেব না এটাও বিষয় নয়। বিষয় হচ্ছে সেটাই নির্বাচন কমিশন করবে যেটা স্বার্থে প্রয়োজন, এবং অবশ্যই কোনো দরজা বন্ধ থাকবে না, সব দরজা খোলা থাকবে। এবং যদি নির্বাচন কমিশন দেখে রাজনৈতিক দলগুলো ভীতস্ত, নাগরিকরা ভীতস্ত, ভয় পাচ্ছে, সবাই ভয়ে আছে, তাহলে অবশ্যই তাদেরকে আশ্বস্ত করার জন্য সে সর্বস্ব শক্তি মোতায়েন করতে হবে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অবৈধ এবং বৈধ দুটোরই কিন্তু কথা আছে। হ্যাঁ, কেন নয় বৈধ? কেন নয় বৈধ অস্ত্র? কারণটা হচ্ছে যে সন্ত্রাস কমাতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে। এবং আরেকটা জিনিস দেখুন, নির্বাচনের সময় অবৈধ অস্ত্র ধরা কেন? এই কাজটি তো আমার সারা বছর হতে হবে, আমার সারা বছর হতে হবে। এবং এই জায়গাটিতে সরকারের একটা নীতিগত চেষ্টাই থাকবে, সারাটাক্ষণই চেষ্টা থাকবে যে আমি অবৈধ অস্ত্র উদ্ধার করব। এখন নির্বাচনের সময় অবৈধ অস্ত্রগুলো আরো বেশি ব্যবহার হয় এবং যারা কি বলবো পানি ঘোলাটে করতে চায় তারা কিন্তু এই অস্ত্রটা কাজে লাগায়। তো সেক্ষেত্রে আমি দুটো জিনিস আমার কাছে প্রশ্নের মতো থেকে যায় যে নির্বাচনের কালে এই অল্প সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা, নির্বাচন এটা 3টা সপ্তাহের ব্যাপার, এই 3টা সপ্তাহে অবৈধ অস্ত্র উদ্ধার হয়ে যাবে, সারা বছর যেটা হলো না। তো এটা তো হাস্যকর, এটা তো হবে না। যদি তা না হয় তাহলে এটা এমন একটা নজরদারির ভিতরে রাখতে হবে যেন আমার এগুলোকে ব্যবহার করে কোনো ক্রিমিনাল অ্যাকশন না হয়। পুলিশের রোলটা কি? পুলিশকে অনেক সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিন্তু এই জায়গাটিতে আমি সমালোচনা করতে চাই যে পুলিশ কি সেই ভূমিকাগুলো রাখার মানে রাখতে কি পারছে? তারা কি মানুষকে সে আশ্বস্ত জায়গায় নিতে পারছে? আমরা কি পুলিশের অ্যাকশনের মধ্যে দিয়ে বুঝবো যে হ্যাঁ সত্যি তারা এই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখবে? আমার মনে হয় আমাদের চাহিদা অনেক বেশি, আমরা অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি নিষ্ঠার সাথে পুলিশকে দেখতে চাই যে তারা আইন শৃঙ্খলাটাকে ঠিকভাবে রাখছে। এখন নির্বাচন কমিশন, এই জায়গাটায় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনেরই কি বলে ক্ষমতা আছে স্বরাষ্ট্রের সর্বস্ব শক্তি তার কাজে লাগানোর। এবং আমরা আশা করব যে নির্বাচন কমিশন খুব বলিষ্ঠ ভূমিকা পালন করবে, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, কি বলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে কন্ট্রোলে রাখার জন্য, এবং সেই কাজটি সে ভালো একটা নজরদারি রাখবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্র তাদেরকে সর্বস্ব সহযোগিতা করবে এই ক্ষেত্রে। আমি একটু ও যখন বললো অবৈধ, আমি একটু বৈধদের কথাও বলি। বৈধ অস্ত্র যাদের কাছে আছে, আপনি এর ভেতরে হয়তো দেখবেন, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে আমাদের এখানে যারা লাইসেন্স দেয় বৈধ অস্ত্রের, তাদেরই একজনের কথা শুনছিলাম যে আমরা কত লাইসেন্স দিয়েছি সেটাই খালি আমরা জানি, কিন্তু সেই লাইসেন্স অনুযায়ী কতটা কেনা হয়েছে,
কতটা কার কাছে আছে কতটা নাই সেই লিস্ট আমাদের কাছে নেই। তার মানে বৈধ অস্ত্রের কোনো লিস্ট কাদের কাছে আছে, কতটা কেনা আছে নাই তাদের কাছে নেই। অতএব অবৈধের কথা তো পরের কথা। যেখানে ইলেকশনের সময় নিয়ম হচ্ছে একটা পিরিয়ডে মানে 7 দিন কি 10 দিন আগে বৈধ অস্ত্রগুলিও কেউ জমা দিতে হয়। তো যেখানে তারা নিজেরাই বলছেন যে কতটা বৈধ অস্ত্র আছে, কাদের কাছে আছে, লাইসেন্সের এগেইনস্টে কারা কিনেছেন কারা কিনেননি তারা জানেন না, তাহলে এটা কি করে জমা হবে? এটা আমাদের জন্য কিন্তু একটা চিন্তার বিষয়। আর বৈধ অস্ত্র জমা দেওয়ার নিয়ম আমার মনে হয় যাদের কাছে আছেন, যাদের বৈধ অস্ত্র দেওয়া হয় জেনে শুনেই দেওয়া হয়, ভেরিফাই না করে দেওয়া হয় না, তারা আশা করি নিজেরাই জমা দিবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এটা দেখবে। আপনাদের পর্যবেক্ষণ কি বলছে যে প্রার্থীরা কি নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে, নির্বাচনী বিধিবিধান আইন কানুন, সেগুলো মেনে চলছেন নাকি? না, আমরা কিন্তু আমি তো ফেমার থেকে এখনো আমরা প্রিপোল শুরু করিনি, ব্রতি করেছে কিনা আমি বলতে পারবো না। তবে আমরা মিডিয়া আজকাল আমি যেটা ফিল করি যে মিডিয়ার চোখ তো আজকাল প্রায় সব জায়গায় আছে। আগে যেমন আমাদের অবজারভারদের সব জায়গায় পাঠিয়ে সবকিছু ইয়ে করতে হতো, এখন এত প্রিন্ট মিডিয়াই বলেন আর ইলেকট্রনিক মিডিয়াই বলেন, এবং বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে আমাদের বেশিক্ষণ তো লাগে না জানতে। আমি জিল্লুর একটা কথাই বলতে চাই অস্ত্রের সঙ্গে সঙ্গে, আমরা আলোচনা করলাম শারমিন মহিলাদের উপর এটা নিয়ে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সিটি কর্পোরেশনের আরেকটা ডিউটি যে যেভাবে ঝিল পাড়ে যে বাড়িটা পুরা দেবে, এতগুলি লোকের প্রাণ চলে গেল, সেখানে একটা কর্পোরেশনের কি ভূমিকা ছিল? সেখানে একটা কর্পোরেশন একটা কি করে বিনা পারমিশনে এইভাবে বাড়ি তৈরি করে এবং কিভাবে জড়িত থাকে সেটা নিয়েও কিন্তু আমাদের এখন যারা মেয়র হবে তাদের আমাদের কাছে জবাবদিহি করতে হবে যে বাড়িগুলি যে তৈরি হচ্ছে রাজুক কি করে পারমিশন দিচ্ছে এবং সিটি কর্পোরেশনের কতটুকু ভূমিকা, কতখানি তারা দেখতে পারেন যে বেআইনি ভাবে যে এই যে কনস্ট্রাকশন গুলি হচ্ছে রাজুকের ক্ষমতা সিটি কর্পোরেশনের চেয়ে অনেক বেশি। তাহলে এই যে বিল্ডিং গুলি হচ্ছে এইভাবে নির্দোষ কি করুণ ভাবে মানুষগুলির মৃত্যু হচ্ছে, এই দায়টা কে নেবে? এটা কি রাজুক নেবে না এটা সিটি কর্পোরেশন নেবে? সামনে আমাদের কি হবে? এখনই আমাদের যারা মেয়র হবেন, প্রার্থী হবেন, তাদের জবাব দিতে হবে। এখন এটা কিন্তু আমরা এইভাবে বোধহয় বলতে পারি যে সার্বিকভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভেতরে রেগুলেশন বলে যে জিনিসটা আছে সেটার একটা বড় অনুপস্থিতি আমরা দেখতে পাই। এবং ঢাকা শহরের ভেতরে যেভাবে জলাশয়গুলো নাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু রেগুলেশনের অভাবে, বাড়ি যেভাবে তৈরি হচ্ছে রেগুলেশনের অভাবে, কোনো মনিটরিং মেকানিজম নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দোষী ব্যক্তি ধরা পড়ছে কিন্তু তারা কখনোই শাস্তি হচ্ছে না, ধরা পড়ছে না, তারা ছাড় পেয়ে যাচ্ছে। এবং এখানে খুব কষ্টের বিষয় আমাদের, এবং আমার মনে হয় আমাদের ভাবি মেয়রদের কপালে অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে। এবং আমরা যদি এইভাবে বসে একটা লিস্ট করি, আপনি যতগুলো কথা বললেন, আমি যতগুলো কথা বললাম, এই লিস্টটা কিন্তু অনেক বড়। সত্যি কি তারা এটা মোকাবেলা করতে পারবে? আমি চাইছি একটা ঢাকা শহর যেখানে নারী নির্যাতন হবে না। আপনি চাইছেন একটা ঢাকা শহর যেখানে জলাশয় বন্ধ হবে না। আপনি চাইছেন যেখানে একটা বাড়ি নির্মাণ হচ্ছে সেখানে ধসে পড়বে না, মানুষ মারা যাবে না। এই একটা রাষ্ট্রযন্ত্র আমাদের এই দেশে যেটা এত দুর্নীতির ভেতরে দুর্নীতিগ্রস্ত, এত অনিয়মের ভেতরে বাস করে, একটি মেয়র কি সেটা পারবে? আমার মনে হয় আমাদের সংগ্রামটা আরো গভীর জায়গায়। তবে ক্ষমতার বাইরে কিন্তু মানে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারলে অনেক কিছু করা সম্ভব। আমরা যদি বরিশাল সিটি কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন, প্রয়াত মেয়র, পুরো বরিশালের চেহারাটা পাল্টে দিয়েছেন। ক্ষমতা তো সবার সমানই ছিল। এইটাই আমি বলছি, আমি সেটাই মেন করছি যে এই যে নারী নির্যাতন হবে না, আইন কানুনের বাইরেও কিন্তু নাগরিকদের নিয়ে এটি প্রতিরোধ করা সম্ভব চাইলে। তখন তো তার পেছনে বা শহরটা পরিষ্কার থাকবে, কয়েক লক্ষ ভোটার থাকবে, তাই না? তখন তা এমনই একটা মেয়র তো আমরা চাই, নির্বাচিত এমন মেয়র যে যার পেছনে এত লক্ষ ভোটার আছে। তখন সব মোকাবেলায় তাকে করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে, এবং তাকে ক্রিয়েট করতে হবে সেই
যে ফিল্ডটা, যে সে কোন ব্যাপারে যুদ্ধ করতে চায়, তাহলে সেটার জন্য তার পেছনে কাতারে কাতারে লোককে আনতে হবে, যে যাতে আমাদের দাবিগুলি সে পূরণ করতে পারে। বটে। এবং তার মধ্যে যেটা আরেকটা জিনিস, যেটা আমাদের চ্যালেঞ্জেস তো অনেকগুলো, আমরা দেখতে পাই যে সাধারণত এই অনিয়মগুলোর সাথে জড়িত থাকে অনেক ক্ষমতাশীল সিন্ডিকেট। তারা পলিটিক্স করেন, তারা ব্যবসা করেন, তারা রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থাপনার অনেক ক্ষমতাশীল জায়গায় অবস্থিত, এবং সেই জায়গাটিতে চ্যালেঞ্জ করাটা যে কত কঠিন, অথচ সেই জায়গাটিতে একটা আঘাত করা একজন মেয়ের পক্ষে তো সম্ভব না। এটা সত্যি একটি জাতীয় আন্দোলনে পরিণত হতে হবে, নাহলে তো হবে না, তাই না? সেই সিন্ডিকেট গুলো তো আমরা চ্যালেঞ্জ করতে পারছি না। তো অনেকাংশে আমরা কিন্তু খণ্ডিত চিত্রের কথা বলি, কিন্তু যখন এই খণ্ড খণ্ড জায়গাগুলোর থেকে আমরা পরিবর্তন চাই, আপনি এক জায়গায় পরিবর্তন চাইছেন, আমি আরেক জায়গায় পরিবর্তন চাইছি, আসলে এটা তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। সেই জায়গাটি তো অনেক বড় জায়গা, তাই না? সেখানে আমাদের একটা বিষয় দেখুন, এই যে আমাদের স্খলনের জায়গাগুলো, নির্বাচনটিকে আমি আপার থেকে জুনিয়র নির্বাচনের কাজে, কিন্তু 2001 সাল থেকে তো দেখলাম এটার পতনের থেকে, এটা নিম্ন জায়গার থেকে আস্তে 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 তুলে আমরা সকলে মিলে এটার জন্য কষ্ট করেছি, করে এটাকে আমরা কিন্তু একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। সেই পর্যায়টা ছিল অত্যন্ত প্রশংসনীয় একটি পর্যায়। সেই পর্যায় থেকে কেমন করে আমরা আবার নিম্নগামী হয়ে পড়লাম, এবং এটা পড়তে 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 এখন আবার আমরা শুনছি কি জাল ভোট, আবার শুনছি কি বলে দখল হয়ে যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে। তো আমরা তো একটা চক্র আকারে আবার ফিরে আসলাম সেই আগের জায়গায়। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই নির্বাচনটি কি একটা বেঞ্চমার্ক নতুন হতে পারে? আমরা কি এটা আশা করতে পারি? এত মিডিয়া আছে, আমাদের সদিচ্ছা আছে। একটু ধারণা দিবেন যে এবার পর্যবেক্ষণটা আপনারা কিভাবে করছেন? পর্যবেক্ষণ আমরা আসলে বিদেশি পর্যবেক্ষকরা এবার আসছে, আমি এখনো কিন্তু তাদের কোনো দরকার কি, আমরা তো আছি, আমাদের মিডিয়া, আমাদের এতগুলো বডিজ আছে, আমরা সকলে ফেমা, আমরা সকলে মিলেই পর্যবেক্ষণ করছি। আমরা কিভাবে করছেন আপনাদের প্ল্যানিং? আচ্ছা, আমাদের পদ্ধতিগত দিক থেকে যেটা, আমি টেকনিক্যাল আলোচনা, আমি জানি না মানুষ ধৈর্য ধরে শুনবেন কিনা। তো আমরা আসলে 20টি দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, পুরো এটি ব্রতির কথা বলছেন? এবং আমরা সবাই মিলে একসাথে করছি। আমরা একটা, এটাকে জোট বলা যাবে না, আমরা একটা একত্র সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একত্রে মিলে কাজটি করব। আমরা সকলে নিজেদের অর্থায়নে কাজটি করছি, এবং আমার মনে হয় যে যত বেশি আমরা এই চর্চাটা করব, তত বেশি আমরাও স্বাধীনভাবে আমাদের কাজগুলো করতে পারবো। তো আমাদের অ্যাপ্রোচটা হতে যাচ্ছে এইভাবে যে আমরা দুটো জিনিস সিদ্ধান্ত নিয়েছি। এটা রিসার্চের একটা আঙ্গিক হবে, একটা স্যাম্পলিং এর অ্যাপ্রোচ আমরা নেব। আমরা পুরো ইয়েটাকে, সিটি কর্পোরেশনটাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্টার, এই 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। উত্তর, দক্ষিণ, ঢাকা, পূর্ব, পশ্চিম এবং কেন্দ্র। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমরা ওই বিবেচনা করে আমরা সেন্টারগুলোকে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এন্ড সেন্টারে আমরা কতগুলো সুনির্দিষ্ট কতগুলো সেন্টার কভার করলে পরে আমাদের কি বলে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হবে। এমন নয় যে আমরা শুধু ঢাকা দেখলাম, আমরা দক্ষিণটা দেখলাম না। এইভাবে আমরা ভাগ হয়ে যাব, এবং প্রতিটি এলাকায় আমাদের দুটো দুটো করে টিম থাকছে, এবং নর্থেও, সাউথেও এবং চট্টগ্রামে। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা মনে করি না যে বিশাল সংখ্যক অবজারভার মাঠে নামাতে হবে, মোটেই না। আমাদের একটা ওয়েল ট্রেন্ড একটা টিম থাকবে, তারা যে তথ্যগুলো সংগ্রহ করবে সেটা হচ্ছে বলি যে কোয়ান্টিটির উপস্থিতি, আমার ভোটার উপস্থিতি দেখবে, ভোট গ্রহণের বিষয়টা দেখবে, কিভাবে ভোট গ্রহণ হচ্ছে, অংশগ্রহণ দেখবে মেয়েদের, অংশগ্রহণ দেখবে তরুণদের, সাধারণ অংশগ্রহণ দেখবে, এবং প্রতিটি সেন্টারে উত্তর মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে আমরা কিছু ভোটারদের মতামত নেব যে তারা ভোট দিতে আসতে পেরেছে কিনা,
ঠিক মতো ভোট দিয়েছে কিনা, জাল ভোটের শিকার হয়েছে কিনা। এভাবে আমরা একটি স্যাম্পলিং করে আমরা আশা করছি আমরা পুরো চিত্রটাই পাবো। আমরা তো অতীতেও করেছি, তো এর মধ্য দিয়ে দেখা যায় যে একটা খুব ভালো একটা পরিসংখ্যান পাওয়া যায়। তো আমরা মোটামুটি এভাবে প্ল্যান করেছি। আমরা চাপাচ্ছি এমনিতে অর্থের ব্যবহার বা ভয় ভীতি প্রদর্শন করা হলো কিনা, এটা নির্বাচনের আগের রাতে, আগের দিনে টাকার ব্যবহারটা বেশি ধরা পড়ে, এবং নির্বাচনের আগের দিনে আমাদের অবজারভাররা সব ফিল্ডে থাকে এটি যাচাই করার জন্য। অতীতে আমরা করেছি, এবারও আমরা করব। আমরা দেখব যে অর্থের ব্যবহারটা কি করে হয়। এই মুহূর্তে ব্যবহার ধরেই নিতে হবে না, এত কম পয়সা দিয়ে ইলেকশন হয় না। দু রকমের অর্থের ব্যবহার আছে। ইমপ্র্যাকটিক্যাল একটা হচ্ছে যে প্রচারের জন্য যে অর্থটা ব্যবহার হচ্ছে, বিলবোর্ডটা, সেটি এক ধরনের, আরেকটা কেনা বেচা করা, আর আরেকটি হচ্ছে ভোটারদেরকে দলে দলে নিয়ে আসা, নিয়ে যাওয়া, কেনা বেচা করা। তো টাকা ধরিয়ে দেওয়া, এটি তো টাকা ধরিয়ে দেওয়া সিটি কর্পোরেশন ইলেকশনে জনে জনে টাকা ধরিয়ে দেয় না, কিন্তু এইগুলিরও কিন্তু একটা এজেন্টের মাধ্যমে দেনা পাওনা যেটা করা হয় কিন্তু সেটা এজেন্টের মাধ্যমে হলে তো হচ্ছে, এজেন্টের মাধ্যমেই হয়, এজেন্ট হয়তো সিংহভাগ রেখে দেবেন, কিছু তো দেবেন, সেভাবে হয় এবং হবে না এটা আমি এখন বলতে পারবো না, কারণ যেখানে যতদিন ভোটাররা নেবে ততদিন ক্যান্ডিডেটরা দেবে। এখানে আমাদের অ্যাওয়্যার করতে হবে ভোটারদেরই যে তুমি যোগ্য প্রার্থী চাইতে হলে তোমাকে টাকা নেওয়া চলবে না। কিন্তু সেটা শিক্ষিত ভোটার কতটুকু, অশিক্ষিত ভোটার কতটুকু, এইগুলির উপর ডিপেন্ড করে। জানি না, আমি আমার একটা অভিজ্ঞতা একটা জিনিস বলে যে নির্বাচনে যখন পলিটিক্যাল স্টেকটা খুব উঁচু হয়, যেটা কিন্তু এই নির্বাচনে হতে যাচ্ছে, কারন এটা কিন্তু স্থানীয় নির্বাচন শুধু মুখে, জাতীয় পর্যায়ের একটি দ্বন্দ্ব, প্রতিযোগিতা, যতদিন রাজনৈতিক ভাবে থাকবে ইউজ অব মানি হবে। এখন আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি, আমার স্পষ্ট মনে আছে উপজেলা নির্বাচনটি যখন শুরু হলো, যত সুষ্ঠু এবং সুন্দরভাবে শুরু হলো, শেষ হলো কিন্তু খারাপ ভাবে। কেন হলো? কারণ স্টেকস গুলো আরো হাই হয়ে গেল, আরো হাই হয়ে গেল। হার জিতের ব্যাপারটা অনেক বেশি প্রবল হয়ে গেল রাজনৈতিক দলগুলোর জন্য, তারা ডেসপারেট হয়ে গেলেন। এবং এই নির্বাচনে আমার আশঙ্কার জায়গাটা হচ্ছে ওই জায়গাটিতে যে যদি কোনো দল, বড় দুটো দল বিশেষ করে, তারা বোধ করেন যে আমি হেরে যাচ্ছি, তখন তারা কি আচরণ করবেন সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। আরেকটি বিষয় যে এই যে প্রচারণার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালাচ্ছেন বা পরোক্ষভাবে অনেকেই চালাচ্ছেন, সেটি আমাদের চোখে আমি কিন্তু এখন পর্যন্ত কোন ধর্মীয় প্রতিষ্ঠান আলাদা করে একটু বলবেন মানে অভিযোগ আছে, যেমন প্রার্থীরা চিটাগাংয়ে হতে পারে, ঢাকায় হয়েছে, যেমন নামাজ পড়তে গেছেন, সেখানে গিয়ে ভোট চাইছেন, ওয়াজও করছেন বা ভোট চাইছেন। এটা তো নির্বাচন কমিশনের দেখার কথা, দেখা উচিত। এটা তো এরকম যদি কোনো অভিযোগ আসে তাহলে নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ যাবে যে এটা কোনো রকমেই কেউ করতে পারবে না। মানে ধর্মীয় প্রতিষ্ঠানে বসে বিশেষ করে নামাজ কি পূজা কিংবা অন্য কোনো জায়গায় ক্যানভাস করার তো কোনো কথাই না। এবং ঢাকাবাসীতে আমার মনে হয় কি ঢাকার নগরবাসীর কাছে এটা কোনো তেমন একটা সুবিধা করতে পারে। তাই যদি হতো তাহলে আমাদের ওখানে বেশ যেহেতু বিধান লঙ্ঘন করছেন সেটা ইম্পর্টেন্ট। বেশ কিছু পীর সাহেবদের আমরা অনেকবার ইলেকশন দাঁড়াতে দেখেছি, কিন্তু তারা কিন্তু কোনোদিনই ভোট পায়নি, অথচ তাদের লক্ষ লক্ষ মুরিদ আছে। কিন্তু বিষয়টা আমি এগ্রি করি, এটা তো ব্রিচ অফ কোড, এটা তো নিয়ম ভঙ্গ, তাই না? সেই জায়গাটি থেকে এটা হওয়া উচিত নয়। মানে আপনি ধরেন যে যেটি হয়েছে, আমরা গত শুক্রবারও দেখেছি যে নামাজ পড়তে গেছেন, তো তিনি যদি প্রার্থনা করতে গিয়ে থাকেন তাহলে গণমাধ্যম কর্মীরা সেটি কিভাবে জানলেন, টেলিভিশন ক্যামেরাগুলো কিভাবে গেল সেখানে? সো এটি তো এক ধরনের ইনফ্লুয়েন্স তো বটেই, একটা ধর্মের প্রভাব তো বটেই। আই থিঙ্ক মিডিয়ারও এটা একটু মানে আমার মনে হয় কি মিডিয়ারও একটা এবারে রেসপন্সিবল ভূমিকা নিতে হবে। যদি আপনি বলে থাকেন যে কেউ নামাজ পড়তে গেছে কোনো ক্যান্ডিডেট এবং মিডিয়া সেখানে যে তার ছবিটা তুলে এনে টেলিভিশনে দেখাচ্ছে, তাহলে আমি মনে করব যে মিডিয়াও কিন্তু এখানে একটু ভুল করলো। মিডিয়ার এখন বুঝতে হবে কোনটা মানুষকে নামাজ পড়তে গিয়ে কি করছেন সেটাও তো দেখা দরকার। তার নিউজ, এটা নিউজ তো ঠিকই, কিন্তু মিডিয়ারও তো একটা
ন্যায় অন্যায় আরেকটা হচ্ছে যে ইলেকশন কমিশনের যে অভিযোগগুলো যায় এগুলো প্রতিকারের ব্যবস্থা করবার জন্য কি পরিমাণ সময় তারা নিচ্ছেন? দেখবো করে করে তো এখন সময় তো খুব কম। কি পরিমাণ সময় নিচ্ছেন সেটা বলা মুশকিল, কিন্তু কিছু কিছু অ্যাকশন তো নিচ্ছেন। যেমন চট্টগ্রামে তারা কিছু নির্দেশ পাঠিয়েছে, কিছু হুঁশিয়ারি দিয়েছে, কিছু শো কজ করেছে। এখন আরেকটা বিষয় আছে যে নির্বাচন কমিশন সব দলেরই প্রার্থীরা যারা অনিয়ম করছে তাদেরকে সমানভাবে শো কজ করছেন কিনা, এটা আমি বললাম। এবং এখানে আরেকটা ব্যাপার হলো যে নির্বাচন কমিশন অনেক সময় আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে যখন আমরা বলছি তখন তারা জবাবটাতে এইভাবে দিচ্ছেন যে এটা রিটার্নিং অফিসার দেখবে, এটা রিটার্নিং অফিসার করবে। আসলে কি রিটার্নিং অফিসার করবে সেটা রিটার্নিং অফিসারের দায়িত্ব, কিন্তু আসলে তো নির্বাচন কমিশন। হ্যাঁ, তো সেই জায়গাটিতে আমরা নির্বাচন কমিশনকে এই মুহূর্তে কতখানি বলিষ্ঠ দেখছি। ঠিক আছে, যদি নিয়মগুলো সেভাবে প্রকটভাবে ভঙ্গ না হয় তাহলে হয়তো আমরা সেরকম কিছু প্রত্যাশা করব না, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি দেখেছি নিয়মগুলো তো ভঙ্গই হচ্ছিল। কারণ আমার তফসিল ঘোষণার আগে থেকেই তো আমার নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। সেটা কি ভঙ্গ নয়? এবং সেই নিয়ম ভঙ্গের জায়গায় আমরা নির্বাচন কমিশনকে নীরব থাকতে দেখেছি। 28 এপ্রিল শেষ পর্যন্ত কেমন যাবে মনে হচ্ছে? এক কথায় যদি জানতে চাই। আমি মনে করি যে প্রত্যেকেরই দায়িত্ব, আমি মনে করি যারা পলিটিক্যাল পার্টি, যারা, আবার আমি যদি প্লেয়ারের কথা আসে, অল দ্য প্লেয়ার্স তারা কিন্তু জানে যে খেলাটা ভন্ডুল করলে চলবে না, আমাদের এখানে অনেক স্টেক আছে। তো আশা করি তারা খেলাটা ভন্ডুল করবেন না। 28 তারিখে নির্বাচন অনেক আশা প্রত্যাশার জায়গা তৈরি করছে এই দেশের, আমাদের ঢাকা শহরের নগরবাসীর প্রতি। আমার মনে হয় দুটো জিনিস আমরা দেখতে চাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। একটা হচ্ছে কোনো হরতাল হবে না, কোনো অবরোধ হবে না, দেশবাসী নাগরিকবাসী অবাধে সুষ্ঠুভাবে নির্বাচনটিতে অংশগ্রহণ করবে এবং আমরা একটা ভালো মানের নির্বাচন পাব। আমাদের যে কষ্টটা হচ্ছে নির্বাচনের মান নিম্নগামী হওয়ার ব্যাপারে, সেই জায়গাটি থেকে এই নির্বাচনটা যেন আরেক ধাপ ঊর্ধ্বমুখী হয় সেই প্রত্যাশাটাই আমি রাখবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ দিল। শারমিন মুশকিদ এবং মনিরা খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, দুজন নির্বাচন পর্যবেক্ষক কথা বলছিলেন, এটি ভালো মানের নির্বাচন ওনারা দেখতে চান এবং আশা করেন যে সেই নির্বাচনটি হবে কোনো রাজনৈতিক দল বা বিবদমান রাজনৈতিক পক্ষগুলো যেন এই নির্বাচন ভণ্ডুল না করে দেন, সেটি ওনাদের আশা এবং প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছে। তবে নির্বাচনটি কেমন হবে হবে না, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ না করে, সরকারকে দোষারোপ না করে পুরো দায়িত্বটা প্রধানত নির্বাচন কমিশনের। এবং আইন কানুনের দিক থেকে আমরা অধিকাংশ সময় এই আলোচনায় ভারতীয় নির্বাচন কমিশনের অনেক প্রশংসা করি, কিন্তু আইন কানুনের দিক থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু অনেক বেশি শক্তিশালী। কাজেই এই নির্বাচন ভালো হলো কি মন্দ হলো, এর দুর্বলতাগুলো, ত্রুটি বিচ্যুতি সবকিছুর দায়িত্ব তাদের, এবং তারা কতটা সাফল্যের সঙ্গে, যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে নির্বাচন করতে পারবেন, অনুষ্ঠিত করতে পারবেন, সেটি এখন দেখবার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।